কার হাতে যাচ্ছে আগামী ৫ বছরের রাষ্ট্র ক্ষমতা? দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, কার হাতে উঠছে আগামী ৫ বছরের শাসনভার? কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? দীর্ঘ ১৫ বছর পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের পর অনুষ্ঠিত হল দেশের বহুল আলোচিত এই সাধারণ নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ, উত্তেজনা ও কৌতূহল। দেশের মানুষ তাকিয়ে আছে ফলাফলের দিকে, কারণ এই ভোট শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, এটি ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণেরও এক বড় মোড়। এখন পর্যন্ত পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ের পথে অনেকটাই এগিয়ে। বিভিন্ন বেসরকারি সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনের ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সেসব আসনে বিএনপি অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে আছে কিংবা জয় নিশ্চিত করেছে। তবে লড়াই একতরফা নয়। দেশের বেশ কিছু আসনে, বিশেষ করে উত্তরবঙ্গ ও গ্রামীণ অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। এই জোটের সঙ্গে যুক্ত রয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি সহ ১১ দলীয় একটি জোট। অনেক আসনে তারা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে এবং কিছু ক্ষেত্রে চমকপ্রদ ফলও দেখিয়েছে। সংবিধান অনুযায়ী এককভাবে সরকার গঠন করতে হলে প্রয়োজন ১৫১টি আসন। বর্তমান ট্রেন্ড বলছে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোট দেওয়ার পর জনগণের রায়ের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তার ভাষায়, জনগণই চূড়ান্ত সিদ্ধান্তের মালিক, আমরা সেই রায় মেনে নেব। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হলে তারা যে কোনো ফল মেনে নেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় মূল লড়াইটি হয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে। নির্বাচনের পাশাপাশি একটি বিশেষ বিষয়ও আলোচনায় রয়েছে, গোলাপি ব্যালটে জুলাই সনদ গ্রহণের বিষয়ে গণভোট। এটি ভোটের পরিবেশকে আরও ব্যতিক্রমী করে তুলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ দুপুরের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। ফলাফল ঘোষণার পরই স্পষ্ট হবে কার হাতে যাচ্ছে আগামী ৫ বছরের রাষ্ট্র ক্ষমতা। এদিকে আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক বিতর্কও কম নয়। অনেকেই প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগকে কি নির্বাচনের বাইরে রাখা হয়েছে, নাকি তারা নিজেরাই সেই অবস্থানে চলে গেছে? সমালোচকদের দাবি, দলটি দীর্ঘ সময় ক্ষমতায় থেকে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের অভিযোগে অভিযুক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, দমন-পীড়ন ও সহিংসতার নানা অভিযোগ সামনে এসেছে। সাম্প্রতিক গণ আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে রাষ্ট্র তাদের নিবন্ধন স্থগিত করেছে বলে জানা গেছে। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলোর বক্তব্য, কাউকে মাইনাস করে নির্বাচন নয়, বরং রাজনৈতিক যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতেই অংশগ্রহণ। তাদের যুক্তি, দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৬১টি, কিন্তু সবাই তো নির্বাচনে অংশ নেয়নি। যার সাংগঠনিক সক্ষমতা, জনভিত্তি ও আইনি যোগ্যতা রয়েছে তারাই মাঠে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ধারার জন্য একটি বড় পরীক্ষা। দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে অনুষ্ঠিত এই ভোট দেশের রাজনৈতিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। যদি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে তাদের সামনে থাকবে অর্থনীতি পুনর্গঠন, প্রশাসনিক সংস্কার ও আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য আনার বড় চ্যালেঞ্জ। আর যদি ফলাফল ঝুলন্ত সংসদে গিয়ে ঠেকে, তবে জোট রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে পারে। সব মিলিয়ে দেশ এখন অপেক্ষায় চূড়ান্ত ঘোষণার। কয়েক ঘন্টার ব্যবধানে স্পষ্ট হয়ে যাবে কার হাতে উঠছে রাষ্ট্রের পতাকা, কে নেতৃত্ব দেবেন আগামী ৫ বছরের বাংলাদেশকে। রাজনীতির এই নাটকীয় অধ্যায়ের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। চোখ রাখুন সর্বশেষ আপডেটে, কারণ এই সিদ্ধান্ত বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ। ২/৩ আসন পেয়ে ২ যুগ পর সরকারে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারে নির্বাচনের মধ্য দিয়ে প্রায় ২ যুগ পর সরকার গঠন করছে বিএনপি। মাঠ পর্যায় থেকে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৯টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে এ পর্যন্ত ২০৭ আসন পেয়েছে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। দলটি এ ঘোষণা আগেই দিয়েছে। তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে প্রার্থী হয়েছেন। দুটি আসনেই তিনি জয় পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে 299টিতে ভোট হয়েছে। শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়। আজ বেলা 1:15 পর্যন্ত বেসরকারিভাবে 288টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও জোটভুক্ত মিত্র দল পেয়েছে 207টি আসন, আর জামায়াতে ইসলামী ও মিত্র দল পেয়েছে 73টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন ও স্বতন্ত্র অন্যান্যরা পেয়েছেন 7টি আসন। বাকি বেশ কয়েকটি আসনেও নিশ্চিত জয়ের পথে রয়েছে বিএনপি। সব মিলিয়ে 2/3 আসন পাচ্ছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন গতকাল বৃহস্পতিবার রাত 11:30টায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসন বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসন ভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আওয়ামী লীগের দমন পীড়নের কারণে জামায়াতের উত্থান, জানালেন মির্জা ফখরুল। গত 15 বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জামায়াতে ইসলামের উত্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হয়েছে। এটা একটা বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, মানুষের কণ্ঠ রোধ করা হয়, তখন উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। সেটাই এদেশে ঘটেছে। আজকে জামায়াতের যেটুকু উত্থান হয়েছে তা আওয়ামী লীগের কারণেই হয়েছে। তাদের দমন পীড়নমূলক শাসন, বিরোধী দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়ার কারণে এটা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি অত্যন্ত কনফিডেন্ট বাংলাদেশের জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির মধ্য দিয়ে তাদের অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। বিএনপির রাষ্ট্র সংস্কারের কথা, প্রতিশ্রুতি ও পয়েন্টগুলো জনগণ গ্রহণ করেছে বলে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে তার মত। জাতীয় সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আমাদের কমিটমেন্টে অটল থাকি। আমরা বলেছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বিএনপির সঙ্গে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছেন, যাদের সঙ্গে নিয়ে নির্বাচন করেছি, তাদের সঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করব। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জুলাই সনদের যেসব অংশে আমরা সই করেছি, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে থাকব। আমাদের যে 31 দফা আছে, সেগুলো পর্যায়ক্রমে কার্যকর করব। তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। মমতা অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের সকল ভাই বোনকে, জনগণকে জানাই আমার শুভ নন্দন, আমার আগাম রমজান মোবারক। তিনি বলেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে এবং অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।